আমি তো ধরেই নিয়েছিলাম আজ আপনি হয়তো আসবেন না। না, আমাকে আসতেই হয়। উঠুন। তা আপনি কি কাজ করেন বললেন না তো? এতদিন আপনার সঙ্গে যাতায়াত করছি, আপনি কিন্তু আপনার কাজ সম্বন্ধে তেমন কিছু বলছেন না। না, তেমন কিছু করি না, ওই দুটো টিউশনই করাই। বুঝতেই পারছেন যা পরিস্থিতি, কাজকর্ম নেই। পাক বাহিনীর যা অত্যাচার, দেশে কাজ নেই। সময়টা 70 দশকের। বাংলাদেশ এখনো স্বাধীন হয়নি। মুক্তিযোদ্ধারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে বাংলাকে পাক বাহিনীর হাত থেকে উদ্ধার করবে। এইরকম একটা সময়, এই সময়ে রাত বিরেত চলাফেরা করা খুবই মুশকিল। পাক বাহিনীরা সবসময় টহল দেয়। মুক্তিযোদ্ধাদের সঙ্গে জড়িত থাকার অপরাধে অনেকের প্রাণ কিন্তু চলে গেছে ইতিমধ্যে। তাই রাত বিরেত খুব সন্তর্পণে চলতে হয়। দাঁড়ান দাঁড়ান, আমার জায়গায় তো এসেছি। তাহলে কালকে দেখা হবে তো? তা দেখা হবে। প্রত্যেক দিন যাই টিউশনি করাতে, একদিনও বাদ দেই না। দেখা তো আপনার সঙ্গে হবে। আর বলো না ভাই, তোমার সঙ্গে প্রত্যেক দিন সাইকেলে যাচ্ছি, নিজেরই লজ্জা লাগে। না 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 না, লজ্জা লাগার কিছু নেই তো। আমি এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাই। আর তাছাড়া আমি একাই যাই, আপনি সঙ্গে থাকেন ভালোই হয়, গল্পে গল্পে চলে যাই। আচ্ছা, তাহলে ওই কথাই রইল, কাল দেখা হচ্ছে রাতে। এইভাবে দুজনে বেশ কয়েকদিন যাতায়াত শুরু করেছে। আসলে যে রাস্তা দিয়ে ধীরেন্দ্রনাথ চৌধুরী যায়, সেই রাস্তাতে দেখা হয় কমলেশ্বর রায়ের সঙ্গে। ধীরেন্দ্রনাথ রায় টিউশনি করায়, কিন্তু কমলেশ্বর রায় কি জন্যে যায় এখনো পরিষ্কার নয়। কিন্তু যে পরিস্থিতি, পাক বাহিনীর যে অত্যাচার, তাই সঙ্গী পেয়ে একটু সাহস নিয়েই চলে ধীরেন্দ্রনাথ রায়। এবারে ঠান্ডাটা হঠাৎ করে আসলো, কিন্তু বেজায় ঠান্ডা। এরই মাঝখানে বৃষ্টি নেমেছে সকাল থেকে। ধীরেন্দ্রনাথ আজ আর যাবে না, বৃষ্টি থামবে না সেটা বুঝেই গেছে ধীরেন্দ্রনাথ। সন্ধ্যা গড়িয়ে আসলো, বৃষ্টি থামছেই না। শেষমেশ আজ যাওয়া হলো না ধীরেন্দ্রনাথের। পরের দিন যখন বৃষ্টি থামল, সন্ধ্যার দিকে ধীরেন্দ্রনাথ সাইকেল নিয়ে বেরিয়েছে। ধীরেন্দ্রনাথ দেখল তার পথের বন্ধু দাঁড়িয়ে রয়েছে। ধীরেন্দ্রনাথ কমলেশ্বরের সামনে গিয়ে সাইকেলটা দাঁড় করালো। কি ব্যাপার, কাল তো আসলে না? ছাতা মাথায় আমি দাঁড়িয়েছিলাম, ভাবলাম যদি আসো। যে বৃষ্টি হচ্ছিল তার মধ্যে কি আর যাওয়া যায়? তাই আমার আর যাওয়া হলো না। তা আপনি গিয়েছিলেন? আর যাওয়া, তুমিও আসলে না, তাই আমিও ঘুরে চলে যাই। তোমার সঙ্গে আমার যেতে ভালো লাগে, তাই যাই। ঠিক আছে, উঠুন।
দুজনের যাত্রা বেশি দূর না। মাইলখানি আসার পর নেমে যায় কমলেশ্বর। এইখানেই নামে সে। ঠিক আছে যান, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো, সময় মতো দেখা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফেরার সময় আপনাকে আবার নিয়ে যাব। হানিফদা, এক কাপ চা দাও দেখি, গরম গরম। দিতাসি, বহ। দিরেন ভাই, তোমারে বাই করেই কই, এই যে রাত বিরাত মিরপুর টু ঢাহা, ঢাহা টু মিরপুর যাতায়াত করতেছ, কোনো সমস্যা হয় নাই? না মানে ওই রাস্তায় তো খুব রিস্কের ব্যাপার, পাক বাহিনী যখন তখন তোমারে পাকড়াও করতে পারে। মুক্তিযোদ্ধারা এই সময় প্রাণপণ চেষ্টা করতেছে বাংলা মারে পাক বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য। তাই পাক বাহিনী রাত বিরাত টহল মারে, যারে সন্দেহ হয় হয় বন্দি বানায়, না হলে মাইরা ফালায়। তয় তোমার কোনো সমস্যা হয় নাই? একটু সাবধানে থাইকো ধীরেন ভাই, তুমি খুব ভালো মানুষ, তাই তোমারে কইতাছি একটু সাবধান হও। এখন তো চারিদিকে মুক্তিযোদ্ধারা ছড়িয়ে ছিটিয়ে গেছে। তোমার একটা কথা কই, আর বেশি দিন নাই, দেশ স্বাধীন হইবই। না না হানিফ মিয়া, তুমি একেবারে চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আর তাছাড়া এই রাস্তায় আমি একা নই তো, আমার একটা বন্ধু হয়েছে, তার সঙ্গে রাত বিরেত যাতায়াত করি। ওই যে পুরনো বট গাছটা আছে না, ওইখানে নেমে যায়, আর ওই যে যেতে যে বাস ঝাড়টা পড়ে ওখান থেকে ওঠে। কি কইতাছ? ওই জায়গাটা তো মোটেও ভালো না। তুমি জানো না, এর আগে এক ঘটনা ঘটছিল তো ওইখানে, এক মুক্তিযোদ্ধাকে ওইখানে পাকড়াও করছিল পাক বাহিনী। তারপর যেটা শুনলাম, পাক বাহিনীরা নাকি তাকে মাইরা ফেলে সেই জায়গা। নাম, সেই লোকটার নাম কমল নাকি কমলনাথ, এই টাইপের একটা কিছু ছিল। জাগা, তুমি কোনো হেলেমেলে যাও না, সোজা যাইবা, সোজা আইবা। আর পাক বাহিনী যদি ধৈরাই ফালায়, ক্ষমা টমা চাইয়া কোনো রকমে ওইখান থেকে খাইতে পড়বা। ধীরেন তাড়াতাড়ি চাটা খেয়ে সেখান থেকে রওনা দিল। আজ আকাশটা ভালো নেই, যখন তখন বৃষ্টি নামতে পারে, তাই একটু প্যাটেলটা জোরে চালিয়ে দিল ধীরেন্দ্রনাথ। অন্ধকার মাঠ, ঝিঝি পোকা ডাকছে, ব্যাঙও ডাকছে, দূরে জঙ্গলে শেয়াল ডাকছে। ভুতুরে এক পরিবেশ। এর মধ্যে যদি বৃষ্টি নেমে যায়, তাহলে বাড়ি ফেরা খুবই কষ্ট হয়ে যাবে ধীরেন্দ্রনাথের। মিরপুর থেকে ঢাকা যাচ্ছে ধীরেন্দ্রনাথ। দূরের থেকে দেখতে পেল তার বন্ধু দাঁড়িয়ে রয়েছে। সেই বন্ধুকে সাইকেলে করে তাড়াতাড়ি ছুটল ধীরেন্দ্রনাথ, কারণ বৃষ্টি যখন তখন নামতে পারে। জোরে ব্যাটেল চালাচ্ছে ধীরেন্দ্রনাথ, হাওয়া বইছে। এই কনকনে ঠান্ডার মধ্যে আবার হাওয়া, পরিবেশটা কেমন যেন জমাট বেঁধে গেছে। সেই পুরনো বট গাছের কাছাকাছি আসতেই বৃষ্টি শুরু, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তাহলে বন্ধু আমি চলি। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না,
এতদিন যাতায়াত করছি, আপনার নামটাই তো জানা হলো না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম কমলেশ্বর রায়। নামটা শুনেই ধীরেন্দ্রনাথের বউকে কেমন যেন একটা বজ্রাঘাত পড়ল। চায়ের দোকানি হানিফদার কথা মনে পড়ে গেল। বছর খানেক আগেই এই বট গাছের নিচেই প্রাণ হারিয়েছে কমলেশ্বর। পাক বাহিনীর হাতে হত্যা হয়েছে। আচ্ছা, আপনি কমলেশ্বর, আর এইখানে নাকি এক কমলেশ্বরের মৃত্যু হয়েছিল, মানে হত্যা করা হয়েছিল। সে নাকি এই মুক্তিযোদ্ধার সঙ্গে যুক্ত ছিল। অনেকক্ষণ চুপ থাকলো সেই বন্ধু। অবশেষে মুখ খুলল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি সেই কমলেশ্বর রায়, আর আমি সেই মুক্তিযোদ্ধা যাকে পাক বাহিনী নৃশংসভাবে হত্যা করেছিল এই গাছের তলায়। কিন্তু আমার আত্মা মুক্তি পাচ্ছে না। কেন কেন মুক্তি পাচ্ছে না কেন? আমি বাংলা মাকে স্বাধীন দেখতে চাই, আর আমি কিন্তু আপনার সব বিষয় জানি। কি জানেন? আপনিও এক মুক্তিযোদ্ধা। অট্টহাসিতে ফাঁকা মাঠটা যেন ভরে গেল। এখানে পরিষ্কার ধীরেন্দ্রনাথও এক বিপ্লবী মুক্তিযোদ্ধা। এতদিন সে বলে এসেছে সে টিউশনি করাতে যায়, আসলে সে টিউশনি করাতে যায় না। আপনার সমস্ত কথাই মিথ্যে কথা। আপনিও আমার মতো বিপ্লবী, বাংলা মাকে মুক্ত করতে চান। আমি ভীষণ খুশি। এই জায়গাটা আমি আপনাকে পাহারা দিতাম, সাইকেলে চড়ে যেতাম যাতে কোনো পাক বাহিনী আপনাকে আক্রমণ করতে না পারে। আমি আপনার সঙ্গে ছায়া সঙ্গীর মতো লেগেছিলাম, কারণ আমি জানি বাংলা মাকে স্বাধীন করতে আপনার মতো সৎ লোকের খুবই দরকার। বন্ধু, আমি আজ ভীষণ খুশি বন্ধু। তোমাদের হাত দিয়েই বাংলা মা স্বাধীন হোক, এইটুকুই আমার আশা। আমার আত্মা শান্তি পাবে তোমরা যদি বাংলা মাকে স্বাধীন করো। বন্ধু, বিদায়। আর আমি তোমার সামনে আসতে পারবো না। আমার কাজ শেষ, এবার তোমাদের কাজ। আমি চলি বন্ধু, আমি চলি। ধীরেন্দ্রনাথের মনে শুধু একটাই সংকল্প, বাংলা মাকে সে স্বাধীন করবেই করবেই।